আজকে আমি কিছু না পোস্ট করা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর এইগুলোতে সাউন্ড অফ করে দিয়েছি আমি ভয়েস দেবো বলে। না হয় আমারই একটু বক বক শুনলে আর ভিডিওটা দেখলে জানি না কতটা ভালো লাগবে, কিন্তু মনের অনেক কথা আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। এদিকে বোন আমাকে হেলমেটটা পরিয়ে দেখার চেষ্টা করছে। আমাদের সম্পর্কটা এইরকমই, নিজে যেই যার জন্যেই কিনি না কেন আমরা দুজনেই দুজনকে একবার পরিয়ে দেখি, পরলে ভালো লাগে, সেটা জামা হোক বা কোনো জিনিস, কিংবা পারলে দুটো করেই কিনি। তো এখনও এই মিষ্টি সম্পর্কটা রয়েছে, কতদিন থাকবে জানি না। ভগবানের আশীর্বাদে যেন এই সম্পর্কের উপর কারো নজর না পড়ে, এটা যেন আজীবন এরভাবেই থেকে যায়। কারণ আমাদের ছোটো থেকে একটা অদ্ভুত সম্পর্ক, যেটা নিয়ে সত্যি আমার খুব গর্ব হয়। আমার মা, আমি, আমার বোন, এই তিনজনের একটা অদ্ভুত মেলবন্ধন রয়েছে। তো যাই হোক, সেই জন্যই হয়তো ভগবান আমাদেরকে এখনও একসাথে রেখেছে। ভগবান যেন আজীবন আমাদেরকে একসাথেই রাখে এভাবে। তো যাই হোক, একটু সুযোগের অভাবে বা সময় খারাপ বা বলতে পারো পরিস্থিতি, সব কিছুর জন্যই বোন তার সংসারের চাপে পড়ে আলাদা থাকছে, কিন্তু আমাদের এইভাবে যোগাযোগটা ঠিক রয়েই যাচ্ছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ বেশ হাসি ঠাট্টা করে আমাদের আসা যাওয়ার মধ্যে দিয়ে দিনটা কেটে যাচ্ছে। আর তোমরা যে আমার সমস্ত ভিডিওতেই দেখো আমার মা সবসময় কোলে নিয়ে আছে দুজনকেই, মা কিছু করছে, মা কারণ একটাই, তার মানে কি আমি কোনো কাজ করি না? এটা নয়, কিন্তু আমি এটা নিজের নিজের জন্য সাফাই গাইতে আসিনি। কিন্তু আমি বলতে চাইছি যে আমিও কাজ করি, কিন্তু আমাকে যখন কাজটা করি তখন ভিডিও করে দেওয়ার কেউ নেই। মা সেভাবে এখনও ভিডিও করে দিতে অভ্যস্ত নয়, বা অভ্যাস ক্যামেরা ধরা যাদের অভ্যাস আছে তারা ঠিকই পারে, বললে হয়তো করে দেবে, কিন্তু সেই সুযোগটা এখন হয়ে ওঠে না, কারণ ও যে প্রচণ্ড দুরন্তই হয়েছে। আর আমি যে করি সেটা খুব জোর করেই করি বলতে পারো, তো না করলেই নয়। আমার ভীষণ ভালো লাগার এটা জায়গা। জীবনে আর একটা ভালো লাগা ছিল যেটা পূরণ হয়নি, যাই হোক ভাগ্য আমার সাথ দেয়নি। সেটা কি আমি এখন বলছি না, যদি তোমরা কখনো জানতে চাও বা পরে কথা হবে এটা নিয়ে। তো যাই হোক, এই দ্বিতীয় ভালো লাগাটা নিয়ে আমি থাকতে চাইছি। অনেক বছর ধরে আমি এই প্ল্যাটফর্মে রয়েছি, তো ইউটিউবে তোমাদের ভালোবাসা পাওয়ার চেষ্টা করে চলেছি। ধৈর্য হারালে চলবে না, এটা মনে রেখে প্রায় 5 বছর হয়ে গেল আমি ইউটিউবে আছি, কিন্তু এখনও তোমাদের ভালোবাসা সেভাবে অর্জন করতে পারিনি। যাই হোক, আমার স্কুটি চালানোরও ভীষণ ইচ্ছা। তো বোন ওদের স্কুটিটাতে আমাকে বসিয়ে বললো একটু চালা, কিন্তু কোনোদিনও চাপিনি, তো একটু ভয় ভয় লাগছিলো। তার মধ্যে আবার নতুন গাড়ি, তাই আমি তাড়াতাড়ি উঠেই পড়লাম। তো যাই হোক, এবার ওরা বাড়ি চলে যাবে। আর মায়েরও মনটা খুব খারাপ করে, বুঝতে পারি। মায়ের খুব ভালো লাগতো যদি দুটো মেয়ে একসাথে থাকতে পারতো, কিন্তু সেটা তো কোনোভাবেই সম্ভব নয়। যদি ভগবান চায় তো সেটাও অসম্ভবটাও সম্ভব হয়ে যাবে, কোনো ব্যাপার না। তো যাই হোক, যেটা বলছিলাম, যেটা চোখে দেখা যায় সেটা নিয়ে কখনোই জাজ করা উচিত নয়। সব দেখা কিন্তু সত্যি হয় না, দেখার ভেতরেও অনেক কিছু থাকে। যেমন ধরুন, আমি অনেক জীবনের অনেককে দেখে অনেক কিছুতেই পরিলক্ষিত করেই ব্যাপারটা আজকে বলতে চাইছি তোমাদের সামনে। ধরুন আপনার অনেকগুলো ছেলে মেয়ে, বেসিক্যালি আপনার অনেকগুলো মেয়ে, আপনার কাছে সেরকম পয়সা কড়িও নেই, বিয়ে দেবেন কী করে বুঝতে পারছেন না, তাই জন্য একটা ছেলে পেলেন আর যোগ্য মেয়েগুলোকে বিয়ে দিতে চাইলেন। কিন্তু যে মেয়েরা বিয়ে করলো না, আর যে চুপচাপ বিয়ে করে নিল, ভালোই হলো, বিয়েটাও হয়ে গেল। কিন্তু তার পরবর্তীকালে দেখলেন যে সেই জামাইটা অত্যন্ত খারাপ বেরোলো। খুবই খারাপ ব্যাপার। সত্যিই তো, হাতের 5টা আঙুলের মধ্যে একটা আঙুল কাটলেও ব্যথা লাগবে, 5টা আঙুল কাটলেও আরও বেশি ব্যথা লাগবে। তো যে আঙুলই কাটুন না কেন সমানই ব্যথা লাগবে। তো তার খারাপ হচ্ছে, সত্যিই খারাপ লাগারই ব্যাপার। কিন্তু সেই খারাপ লাগাটাকে অন্যভাবে নাম দেওয়াটা কখনোই উচিত না, যে ও তো কোনো প্রতিবাদ করেনি, ও তো চুপচাপ বিয়ে করে নিয়েছে, তার মানে বোধহয় বিয়েটা করার ইচ্ছে ছিল। এইসব ভুলভাল কথা বলে নিজেদেরকে সান্ত্বনা দেওয়ার না চেষ্টা করাই ভালো। এটাও পরোক্ষ করে কি বলবো, পরোক্ষভাবে এটাও একটা পাপেরই সমান হয়ে যায়। তো এরকম কাজ কখনোই করবেন না। সেই জন্য বললাম, সবাইকেই বলছি আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে। এটা যদিও আমার লাইফের ঘটনা না, আমার খুব পরিচিত কাছের একজনেরই ঘটনা, এবং আমি আরও 2-3 জনকেও দেখেছি, অনেককেই দেখছি, বন্ধুবান্ধবদেরও দেখছি। তো সেই জন্যই কথাটা বললাম, প্রতিবাদ করাটা ভীষণ দরকার। আপনার উপযুক্ত সময় থাকলে বা উপায় থাকলে অবশ্যই প্রতিবাদ করুন। তো এই সব কিছু দেখে আমি তো প্রতিবাদটা চালিয়েই যাই অল টাইম। বেশিভাবে ভালোভাবে করতে না পারলেও যতটুকুনি আমার সম্ভব ততটুকুনি আমি করে যাই। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, সেটা নিয়ে আবার পরে কথা বলছি। যাই হোক, এইভাবে ভুলভাল নাম দেবেন না যে বিয়ে করার খুব ইচ্ছা ছিল সেই জন্য সে বিয়ে করেছে, এটা মোটেই নয়। হতে পারে সে আপনাদেরকে বাঁচানোর জন্য বিয়ে করেছে, বাবা মাকে বলছি, বা
অন্যান্য সদস্যদেরও বলছি। সেই মেয়েটি হয়তো কেমন করে রেখেছিলেন তাকে সেটা আগে ভাবুন। সে কি খুব ভালো ছিল? হয়তো সে একটু ভালো পেতেও চেয়েছিল, যে যদি হয় বাবা মা নিশ্চয়ই আমার খারাপ চাইবে না, সেই জন্য আপনাদেরকে ভরসা করেছিল। তাহলে সব কিছু করলেন আপনারা, ছেলে দেখলেন আপনারা, বিয়ে দিলেন আপনারা, এবং অনেক কিছুর এগেনস্টে গিয়েও জোর জবরদস্তি বিয়েটা করলেন আপনারা। তার পরবর্তীকালে যখন খারাপ হলো, দোষ হয়ে গেল সেই মেয়েটার, কারণ সে প্রতিবাদ করেনি। তাই অবশ্যই মনে রাখতে হবে, প্রতিবাদ করাটা কিন্তু খুব জরুরি। সত্যি প্রতিবাদ না করলে কিন্তু অপরাধের ভাগ তাকেও নিতে হবে, এটা বুঝতে হবে। বুদ্ধি নেই বললে চলবে না, বুদ্ধিটাকে আনতে হবে। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে, বিয়ে একটা এমন জিনিস, সেটা হওয়ার পর থেকেই মানুষকে কিন্তু বেশ ভালো রকম পরিবর্তন হয়ে যায়। মানুষ কেন বলবো, মেয়েরা, ছেলেরাও হয়, সব ক্ষেত্রেই ব্যতিক্রম সবই আছে। তো যাই হোক, মা আমাকে বলতো ছোটো থেকেই যে বাবা তোদের মুখে তো খই ফোটে, তোরা কী সুন্দর কথা বলিস। আমি যদি একটু বলতে পারতাম, মাকে এই কথাটা প্রায়ই শুনেছি। শুনতে তো দেখা যায় না, মানে বলতে শুনেছি। তো যাই হোক, কথা জড়িয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আগে কিন্তু আমার এরকম ছিল না, সত্যি। আমি ভীষণ স্পষ্টভাবে অনেক কিছুর ব্যাখ্যা করতে পারতাম, ভীষণ যুক্তি দিয়ে কথা বলতে পারতাম। কিন্তু কি অদ্ভুতভাবে বিয়ের পরেই আমি কিন্তু অনেকটা পাল্টে গেলাম। আমার সেই কথা বলার শক্তি বা সেই রকম যে একটা কি বলবো, মনের জোর, দৃঢ়তা, সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এখন আমি ভাবি এটা কি বয়স হচ্ছে বলে, কিন্তু তারপরে করে ভাবলাম বয়স হওয়ার আগে থেকেই তো এরকম হচ্ছে, বিয়ের পর থেকে অ্যাকচুয়ালি আমার এই পরিবর্তন। এর কী কারণ আমি জানি না, তোমরা যদি জানো প্লিজ জানিও। কিন্তু সত্যি এটা, যে আমি একদমই আর আগের মতো করে কথা বলতে পারি না। যে কথাটা আমি আগে বলতে পারতাম, যেভাবে আমি আগে প্রতিবাদ করতে পারতাম গলা তুলে চিৎকার করে, এখন অনেক কিছু বলতে গেলেই ভাবি ঠিক বলছি তো না ভুল বলছি। এরকম একটা সিচুয়েশান কিন্তু আমার এসছে। মা বলতো এই কথাটা, যে আমরা একদমই বলতে পারি না, কথা জড়িয়ে যায়। এখন মায়ের সাথে এটা মেলাতে পারি ভীষণ রকমভাবে, সেই জন্যেই হয়তো অনেক কিছু থেমে যাচ্ছে। তো যাই হোক, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে, মা যে আমার ওদের রোজে এত ভালোবাসে, এত করছে, সত্যি মায়ের ঋণ যেমন শোধ করা যায় না, শোধ করা তো দূরে থাক, মা আমাকে এগুলো করে আরও ঋণ বাড়িয়ে দিচ্ছে। তাই বলে আমি কি ওজের ঘাড়ে এই দায়িত্বটা চাপিয়ে দেবো? সবসময় বলবো তো ঠিকই, অবশ্যই জানাবো তাদেরকে যে তাদের দিদা তাদেরকে খুব ভালোবাসে। ভালোবাসা মানে নিঃস্বার্থ ভালোবাসা। এই ভালোবাসার কোনো মানে কী বলবো, কোনো তুলনা হয় না, কোনো ব্যাখ্যা হয় না। নিজের বাড়ি ঘর সমস্ত কিছু ছেড়ে এসে নাতিদের কাছে থাকা, এই এক আলাদাই ব্যাপার। মানে এটা নিয়ে কিছু না বলাই ভালো। তো যাই হোক, তাই বলে আমি কিন্তু মায়ের কাছে আমি ঋণী, ওরা কিন্তু ঋণী নয়। ওদের দায়িত্ব আমার কাছে, আমার ওদেরকে মানুষ করা উচিত, আমার ওদেরকে বড় করা উচিত, দরকার পড়লে অন্যান্য লোক রেখে হোক, যেভাবে হোক। কিন্তু আমার মায়ের ওপর দায়িত্বটা চাপিয়েছি বলে তার দায় আমার ওপর যায়। এর জন্য কখনোই ওরা কিন্তু সারা জীবন ঋণী থাকবে এটা কিন্তু বলা উচিত নয় কখনোই। কারণ বাচ্চাদের এগুলোতে খুব স্ট্রেস পড়ে আমার মনে হয়। ওদের প্রত্যেকটা বাচ্চাকেই সুশিক্ষা, বড়দের সম্মান করা, ভালোবাসা, এগুলো যেমন শেখানো উচিত, কিন্তু তার পরিবর্তে তোদের জন্য এত করেছে, তোদের জন্য এই করেছে, তোদের জন্য সেই করেছে, এটা বলা মানে তাদেরকে মেন্টালভাবে হ্যারাস করা। এটা কখনো করা উচিত না, তাহলে বাচ্চাটার বেড়ে ওঠাতে অনেক সমস্যা হতে পারে। এই কথাগুলো শেয়ার করলাম, বললাম তো পার্সোনাল কিছু অনুভূতি দিয়ে এগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। তোমরা কেউ প্লিজ এটাকে গায়ে মেখো না বা পার্সোনালি নিয়ে নিও না। তো যাই হোক, এই ব্যাপারগুলো একটু না বললেই নয়, তাই একটুখানি বললাম হালকা করেই। তো বাচ্চাদের মাথায় এভাবে কখনোই চাপ দেওয়া উচিত না। বাচ্চাদের দায়িত্ব সম্পূর্ণ বাবা মায়ের হয়ে থাকে, তাদের জন্য যে যা করে তাদের কাছে বাবা মা ঋণী হয়, বাচ্চারা কখনোই ঋণী হয় না। তো চলো, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই বাই।